দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছি আমি ইয়াসমিন সুমনা। শুরুতেই সংবাদ শিরোনাম। রাজধানী সহ সারা দেশে কোরবানির পশুর হাটের শেষ মুহূর্তের জমজমাট কেনাকাটা। গরু খুব সুস্থ আছে, আল্লাহ দিলে পারে বেচাকেনা আল্লাহ দিলে খুব ভালোই হবে। গত বছরের তুলনায় এই বছরে গরুর দাম তুলনামূলকভাবে অনেক বেশি। ট্রেন বাসে ঘরমুখো মানুষের উপচে পড়া ভিড়, সূচি বিপর্যয়ের কারণে যাত্রী ভোগান্তি। ঢাকার আদ্দিন হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যু, ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। রাত পোহালেই পবিত্র ঈদুল আজহা, তাই রাজধানী সহ সারা দেশের পশুর হাটে চলছে শেষ মুহূর্তের জমজমাট কেনাকাটা। অনেকে পরিবারের সদস্যদের নিয়ে পশুর হাটে জড়ো হচ্ছেন। দাম যাই হোক, পছন্দের পশু কিনে নিচ্ছেন তারা। ছোট ও মাঝারি গরুর চাহিদা বেশি বলে জানান বিক্রেতারা। ৩ দিন ধরে কোরবানির বিধান রয়েছে, তবে আজ রাতেই শেষ হবে পশুর হাট। ক্রেতা বিক্রেতার নিরাপত্তা নিশ্চিতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বিভিন্ন হাটে সতর্ক অবস্থানে রয়েছেন। কোরবানির পশুর হাটের খবর নিয়ে রাজধানীর আফতাবনগর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মাহিদুর রহমান। মাহিদুর, এই মুহূর্তে হাটে বেচাকেনা কেমন দেখছেন? দাম নিয়ে ক্রেতা বিক্রেতারা কি বলছেন, বিস্তারিত জানাবেন। সুমনা, আপনি যেমনটি বলছিলেন যে আগামীকাল কিন্তু পবিত্র ঈদুল আজহা এবং এই ঢাকা শহরে কিন্তু সাধারণত ঈদের আগের দিনে সবচেয়ে বেশি কুরবানির হাটের প্রভাব পড়ে। ক্রেতা এবং বিক্রেতা সবকিছু মিলিয়ে একটি জমজমাট যে অবস্থা, সেটি কিন্তু এই মুহূর্তে বিরাজ করছে আফতাবনগর গরুর হাটে। আমি যদি আপনাকে একটু দেখাতে চাই, আমরা ক্রেতা এবং বিক্রেতা উভয়ের সাথেই কথা বলেছি। তারা কিন্তু আমাদেরকে জানিয়েছে যে সকালে একটু বৈরী আবহাওয়া ছিল, সেই বৈরী আবহাওয়ার কারণে গরুর যে দাম, সে দামটি কিন্তু অনেকটাই কমে এসেছে। বিক্রেতারা নানা অজুহাত দেখাচ্ছে যে তারা পুষিয়ে উঠতে পারে নাই, কিন্তু তারা অনেক দূর দূরান্ত থেকে এসেছে, তাই যেই দামই বলেছে তারা চেষ্টা করেছে সেই দামেই গরু ছেড়ে দিতে, কারণ অনেকে এখানে 2 থেকে 3 দিন অবস্থান করছিল। অন্যদিকে ক্রেতাদের সাথে আমরা কথা বলেছি, ক্রেতারাও কিন্তু অনেক ধরনেরই অজুহাত দিয়েছে। তারা কিন্তু বলেছে যে অনেকেই বলছে যে এবছর গত বছরের তুলনায় এবছরে গরুর দাম বেশি, এবং অনেকেই বলছে যে এই বছর আবার গত বছরের তুলনায় গরুর দাম কম। আমি একজন বিক্রেতার সাথে এই মুহূর্তে কথা বলতে চাই যে আপনি কবে এসেছেন, কতগুলো গরু এনেছেন এবং এই মুহূর্তে আপনার বেচা বিক্রির অবস্থা কি? আমি আজ আইছি আপনার 5 দিন আগে, বেচা বিক্রেতা শেষ। বর্তমানে এখন বাসায় ফিরবো। গরু বাজার নরম, লস হয়েছে, বেশি কিনে বাড়ি যাব, পোলাপানের সাথে ঈদ করব, এটাই বড় ইচ্ছা ছিল। দাম পাইছি মনে করেন, প্রথম বলছিল যে দাম, সেই দাম মনে করেন পরে 50 বললে পরে কয় 20, এমন দামে গরু বিক্রি করে ছেড়ে দিছি। দর্শক, আপনারা যেমনটি শুনছিলেন যে ওনারা যেই দামেই গরু চেয়েছে শেষ মুহূর্তে কিন্তু সেই দামেই তারা গরু ছেড়ে দিতে বাধ্য হয়েছে। এবং আমরা এটিও জেনেছি যে অনেক বিক্রেতা কিন্তু গরু এখানে বিক্রি করতে না পেরে কিন্তু তারা হাট থেকে চলে গিয়েছে, অর্থাৎ বেশি লসে তারা গরু বিক্রি করতে চায়নি, এই জন্য তারা হাট পরিবর্তন করেছে। অনেকে আবার না পোষানোর কারণে কিন্তু অন্যত্র চলে গিয়েছে। তো এই শেষ দিনে কিন্তু এখানে আফতাবনগরে কিন্তু গরু বেচা কেনার অবস্থা আসলেই অনেকটা উৎসব মুখরই ছিল। আপাতত আমার কাছে এই মুহূর্তে ছিল সর্বশেষ পরিস্থিতি। সুমনা। মাহিদুর, ধন্যবাদ আপনাকে। এবার চট্টগ্রাম থেকে পশুর হাটের খবর নিয়ে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী রুনা আনসারি। রুনা, আপনি তো চট্টগ্রামের একটি হাটে রয়েছেন, সেখানে শেষ মুহূর্তের বেচাকেনা কেমন জমে উঠেছে আমাদের জানাবেন। সুমনা, আজকে যেহেতু শেষ দিন পশুর হাটের, আমরা সকাল থেকে দেখেছি হাটগুলোতে কিন্তু প্রচুর পরিমাণ ক্রেতা রয়েছেন। তবে
বিক্রেতারা বলছেন ক্রেতারা কিন্তু যেভাবে তারা যে দামে পশু এখানে নিয়ে এসছেন তাদের যে খরচ সে খরচ অনুযায়ী তারা সেভাবে দাম মূলাচ্ছেন না। এরপরও কিন্তু অনেকে তাদের পশুগুলো বিক্রি করে দেওয়ার চেষ্টা করছে এবং সকাল থেকে বিক্রি হচ্ছে অনেক বেশি। এরপরও কিন্তু অনেকগুলো হাটে আমরা দেখেছি পর্যাপ্ত পশু এখনো পর্যন্ত রয়ে গেছে, যেটি হচ্ছে তাদের যে দাম সে দামে না কুলানোর কারণে কিন্তু তারা সেটি বিক্রি করতে পারছেন না। এবং যেগুলো উত্তরবঙ্গ থেকে যে গরুগুলো নিয়ে এসছে, বরিশাল, ভোলা, কুষ্টিয়া এবং রাজশাহী থেকে যে গরুগুলো নিয়ে এসছে সে গরুগুলোর কিন্তু এখন পর্যন্ত বাজারে অনেকগুলো রয়ে গেছে। এই গরুগুলোর যে দাম সে দামেই কিন্তু দাম ছেড়ে দিয়ে বিক্রি করছে এবং ছেড়ে দিয়ে বিক্রি করার কারণে যারা ক্রেতা রয়েছেন তারা গতকাল যারা বলছিলেন গরুর দাম অনেক বেশি, কিন্তু আজকে অনেক সে কথাটি অনেকের মুখে আমরা শুনতে পাচ্ছি না। তারা বলছেন মোটামুটি কম দামে তারা গরু পাচ্ছেন, কারণ যেহেতু শেষ দিন এবং শেষ সময়ে সকাল থেকে বৃষ্টি ছিল, বৃষ্টির কারণে কিছুটা বিঘ্ন ঘটে বেচা কেনার মধ্যে। আমরা একজন বিক্রেতার সাথে একটু কথা বলবো। আপনি কতগুলো গরু নিয়ে এসেছেন এবং আসলে বেচা বিক্রি কেমন হচ্ছে আপনার? গরু নিয়েছি 6 গাড়ির ভিতরে বেচা বিক্রি তেমন একটা হয় না এবং লোকসান প্রতি গরু 10,000 15,000 আপনি কি এখন লোকসান দিয়ে বিক্রি করছেন? যে লোকসান দিয়ে বিক্রি করতে আসি ওলা থেকে গরু এনে বলা না সম্ভব, এইসব করে বিক্রি করতে আসি। ভোলা থেকে একজন তিনি আমাদেরকে বলছিলেন তিনি প্রায় 100টি মতো গরু নিয়ে এসেছেন। 100টি গরুর মধ্যে তার 70টি গরু বিক্রি হয়ে গেছে। এই মুহূর্তে তার আরো 30টির মতো গরু রয়ে গেছে এবং সেই গরুগুলো এক একটি গরু 10 থেকে 15,000 টাকা লোকসান দিয়ে বিক্রি করছেন এমনটাই জানাচ্ছেন। এবং আমরা যদি বলি এই বাজারে, আমি যে বাজার আছি সেই বাজারে পরে অন্যান্য হাটও কিন্তু একই অবস্থা। তো বলা যায় শেষ দিনে বেচা কেনা বেড়েছে, কিন্তু যারা বিক্রি করছেন তারা কিন্তু লোকসান দিয়ে বিক্রি করছেন এমনটা বলছেন। আমার ক্রেতারাও কিন্তু সন্তুষ্ট নিয়ে কিন্তু বাড়ি ফিরে যাচ্ছেন আজকের যে পছন্দের পশু সেটি নিয়ে। তো চট্টগ্রামে বেচা কেনা জমজমাট চলছে। প্রত্যেকটা হাটে পর্যাপ্ত পরিমাণ এখনো পর্যন্ত পশু রয়েছে, হয়তো সন্ধ্যার মধ্যে সেগুলো বিক্রি হয়ে যাবে। সুমনা। রুনা, ধন্যবাদ আপনাকে। কোরবানির পশুর হাটের খবর জানতে এবার যাচ্ছি নওগাঁ। সেখান থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আব্দুর রৌফ। রৌফ, নওগাঁয় পশুর দাম কেমন দেখছেন, কতটা সহনশীল রয়েছে, এছাড়া ক্রেতা বিক্রেতাদের নিরাপত্তা কতটা জোরদার করা হয়েছে, সব নিয়ে বিস্তারিত জানাবেন। রাত পোহালে আগামীকাল পবিত্র ঈদুল আজহার প্রধান কেনাকাটাই হলো গবাদি পশু, কুরবানির জন্য পছন্দের পশু কেনার। তবে আমাদের নওগাঁতে আজকে শেষ হাট, বিশেষ করে আমি যে হাটে দাঁড়িয়ে আছি এটি জেলার দ্বিতীয় বৃহত্তম পশুর হাট আবাদপুকুর। এটি সকাল 9টা থেকেই হাটটি মোটামুটি জমজমাট ছিল, এখন হাটটা অনেকটা শেষের পথে। তবে শেষের হাটগুলোতে ক্রেতা বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে যে শেষের দিকে যারা বিক্রেতা ছিল তাদের মুখে একটু হাসি ছিল। বিশেষ করে শেষের হাটগুলোতে নওগাঁর বিভিন্ন ছিল সেসব হাটগুলোতে ক্রেতাদের সমাগম মোটামুটি ভালো ছিল, যার কারণে যারা বিক্রেতা ছিল তারা অল্প লাভের মধ্যেই কিন্তু এবার গরুগুলো দিয়েছে। বিশেষ করে নওগাঁয় সাইজে যে গরু রয়েছে, বিশেষ করে 80,000 থেকে 1.5 লাখ টাকার মধ্যে এই মাপের গরুগুলো সবচেয়ে বেশি বিক্রি হয়েছে। আর যে বড় গরুগুলো সেগুলো আসলে ক্রেতা অনেকটা কম ছিল বলে জানিয়েছে বিক্রেতারা। আমার সঙ্গে কথা হয়েছে নওগাঁর জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলামের সঙ্গে। তিনি জানিয়েছেন যে গত 18 মে থেকে চলা নওগাঁর 11টি উপজেলায় স্থায়ী এবং অস্থায়ী প্রায় 2 শতাধিক হাটে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক নিরাপত্তা নিশ্চিত করা হয়েছিল। প্রতিটি হাটেই টাকার জাল নোট প্রতিরোধে জেলা প্রশাসনের সহযোগিতায় ব্যাংকের কর্মকর্তাদের মাধ্যমে পরীক্ষার ক্যাম্প ছিল এবং প্রতিটি হাটে পোশাকধারী পুলিশের পাশাপাশি সাদা পোশাকের পুলিশ এবং গোয়েন্দা সংস্থা পুলিশের কিন্তু হাটের প্রতিটি হাটেই ক্রয়কৃত যে গবাদি পশুগুলো সেগুলো অসুস্থ না অসুস্থ পরীক্ষা করার জন্য কিন্তু আপনার প্রাণী সম্পদ দপ্তরের পক্ষ থেকে মোবাইল টিম ছিল। এক কথা বলা যায় যে জেলা প্রশাসন এবং সবার সার্বিক সহযোগিতা এবার নওগাঁর যে পশুর হাটগুলোতে শান্তিপূর্ণভাবে ক্রেতা বিক্রেতা তাদের গবাদি পশু ক্রয় বিক্রয় করতে পেরেছে। নওগাঁ থেকে পশুর হাট নিয়ে ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। রৌফ, ধন্যবাদ আপনাকে। এবার ঈদ যাত্রার খবর। কাল ঈদুল আজহা, আনন্দের এই দিনটি প্রিয়জনের সাথে কাটাতে রাজধানীর বাস ও রেল স্টেশনে আজ রয়েছে ঘরমুখো মানুষের ভিড়। কমলাপুর থেকে বেশ কিছু ট্রেন ছেড়েছে দেরিতে, ফলে ভোগান্তিতে পড়েন যাত্রীরা। বাসে বেশি ভাড়া আদায়ের অভিযোগ পাওয়া গেছে। ঘড়ির কাঁটায় তখন সকাল 11টা, অথচ
কমলাপুর রেল স্টেশন থেকে উত্তরবঙ্গের উদ্দেশ্যে একতা এক্সপ্রেসের ছেড়ে যাওয়ার কথা ছিল সকাল 10:15টায়। তাই ট্রেন আসা মাত্রই হুড়মুড় করে উঠে পড়লেন সবাই। মুহূর্তেই ভরে গেল ট্রেনের বগি। তারপরও বাইরে দরজায় দাঁড়িয়ে ঝুলছেন অনেকে। শুধু কি তাই, কিছুক্ষণের মধ্যেই ছাদে চড়ে বসলেন নারী ও পুরুষ সবাই, সঙ্গে ছিল শিশুও। অথচ টিকিট কেটে উঠতে পারেননি অনেকে। প্রত্যেকটা দরজার দিকে আপনি তাকায় দেখেন, মানে বিন্দু মাত্র জায়গা নেই যে সেখানে আমি জোরাজুরি করে উঠবো, যে কারণে আমার পক্ষে সম্ভব হচ্ছে না। আমার টিকিট থাকা সত্ত্বেও আমি এখন উঠে যেতে পারতেছি না। এর থেকে আর কষ্টের আর কি বলবো আর কি। দেখা যাচ্ছে যে টিকিট আছে কিন্তু সে উঠতে পারতেছে না, বাট যার টিকিট নেই সে কিন্তু ঠিকই অনেক সময় উঠে যাচ্ছে। এবং আমি যে প্রোটেকশন দেখলাম, এখানে বাস দিয়ে প্রোটেকশন দিছে, ইভেন এয়ারপোর্টেও দিছে, তারপরেও কেমনে উঠে এটা উডন্য। বুধবার বেশ কিছু ট্রেন দেরিতে ছেড়েছে, তারপরও বাড়ি যাওয়ার আনন্দে ভাটা পড়েনি। অনেক খারাপ লাগতেছে, ভালো লাগতেছে না। আর ঘুম জাগা রাতে, আবার এই যে এতটা জার্নি করতে হবে, সব কিছু মিলে আর কি ভালো লাগতেছে না। বাচ্চাও বিরক্ত হয়ে গেছে। ভোগান্তি এটা তো বলা যাবে না, মানুষ বছর শেষে একদিন বাড়ি যাবে, এটা তো আনন্দের বিষয়। নিষেধ করার পরও ট্রেনের ছাদে যাত্রী ওঠার বিষয়ে নিজেদের অপারগতার কথা স্বীকার করেছে কর্তৃপক্ষ। আমরা চেষ্টা করছি তাদেরকে নামানোর জন্য, এবং এটা পরবর্তীতে দেখা গেছে যে তাদের নামাতে গেলে ট্রেন অধিক বিলম্ব হবে এবং একটা বিশৃঙ্খলার সৃষ্টি হবে। সেই জন্য আমরা এটা আর পরে আর সামনের দিকে যে যারা দু একজন বা 2-4 যারা উঠছিল তাদেরকে দিয়ে আমরা ট্রেন চালাচ্ছি ট্রেনের বিলম্বতা এড়ানোর জন্য। এদিকে বাস টার্মিনালগুলোতেও দেখা গেছে ঘরমুখো মানুষের চাপ। যাত্রীরা অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ করলেও বাস কর্তৃপক্ষ তা অস্বীকার করেছে। আমরা নর্মালি তো 500-550 টাকাতে বরিশাল পর্যন্ত যাওয়া হয়। এখন সেখানে ওনারা 700 টাকাও ঠিক আছে, আমরা বলছি 700 পর্যন্ত রাখেন না, 800-900। কোথাও বেশি নিচ্ছে, 700-800 টাকা চাইতেছে, আবার কোথাও 500-600 টাকা চাইতেছে। আমাদের এই বিআরটি এর চার্জও আছে ভাড়ার, ওইটাই। যাত্রীদের অভিযোগ প্রতি বছরই এমন ঘটে, অথচ কেউ কোনো উদ্যোগ নেয় না। লাবণী গুহ, দীপ্ত সংবাদ, ঢাকা। ঈদুল আজহার প্রধান জামাতের জন্য প্রস্তুত জাতীয় ঈদগাহ। বৃষ্টির কথা মাথায় রেখে নেওয়া হয়েছে সার্বিক প্রস্তুতি। স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জানিয়েছেন জামাত হবে সকাল 7:30টায়। এতে অংশ নেবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। এদিকে ঈদের দিন দেশের দক্ষিণাঞ্চল বাদে বাকি সব জায়গায় রয়েছে বৃষ্টির পূর্বাভাস। গত কয়েকদিনের বৃষ্টিতে জাতীয় ঈদগাহের মাঠ ভেজা, তাই বৈরী আবহাওয়ার কথা মাথায় রেখেই ঈদুল আজহার প্রধান জামাতের জন্য প্রস্তুত করা হয়েছে জাতীয় ঈদগাহ। জামাতে অংশ নেবেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী সহ বিশিষ্ট জনেরা। নারীদের জন্য থাকছে নামাজের ব্যবস্থা। ঈদগাহ ময়দানে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এই ঈদগাহ ময়দানে পুরুষ এবং মহিলা সহ মোট 35,000 মুসল্লিদের বসার ব্যবস্থা করা হয়েছে, এবং মহিলাদের আলাদা ওযু এবং বসার ব্যবস্থা সম্পূর্ণ আলাদা রয়েছে। ঈদগাহের চারপাশ ও প্রবেশদ্বারে 4 থেকে 6 স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। আর ঈদের দিন রাজধানীতে দায়িত্ব পালন করবেন 15,000 পুলিশ সদস্য। এছাড়াও কোরবানির বর্জ্য দ্রুত অপসারণে বিশেষ প্রস্তুতি নিয়েছে ঢাকার 2 সিটি কর্পোরেশন। নিরাপত্তায় এই ঈদ কেন্দ্রিক আমাদের 1000 ঈদ জামাত কেন্দ্রিক, এবং তার আশেপাশে এই 4 থেকে 6 স্তরের এখানে আমাদের 1500 পুলিশ সদস্য নিরাপত্তায় থাকবেন, এবং সারা মহানগরীতে আমাদের ঈদের দিন 15,000 সদস্য নিয়োজিত থাকবে। আমরা নগরবাসীকে 1 লক্ষের উপরে আমরা চট ব্যাগ সাপ্লাই দিয়েছি। আমরা আশা করব সেই চট ব্যাগের মধ্যে তারা বর্জ্যগুলো ফেলবেন। কোনো অবস্থাতেই কোনো ড্রেনের মধ্যে যাতে তারা বর্জ্য না ফেলে, এই বিষয়টা আমরা খুবই বারবার জরুরিভাবে দৃষ্টি আকর্ষণ করেছি। তবে দুঃসংবাদ জানিয়েছে আবহাওয়া অফিস, ঈদের দিন দেশের বেশিরভাগ জায়গাতেই রয়েছে বৃষ্টির পূর্বাভাস। যেখানেই বৃষ্টি শুরু হবে মোটামুটি 30 মিনিট থেকে 1 ঘন্টা সর্বোচ্চ এই সময় ধরে বৃষ্টি হতে পারে। এটা ক্রমান্বয়ে এমন হতে পারে যে রাজশাহী, পাবনা, বগুড়া, তারপরে টাঙ্গাইল, ময়মনসিংহ, সিলেট এইসব অঞ্চলে যেতে পারে, এবং ঢাকাতেও হতে পারে। এমনকি ঈদের পরের 2 দিন বৃষ্টিপাতের পরিমাণ আরও বাড়বে বলেও পূর্বাভাসে জানানো হয়েছে। রুবায়েত হাসান, দীপ্ত সংবাদ, ঢাকা। রাজধানীর মগবাজারে 8 দিন হাসপাতালে 6 নবজাতকের মৃত্যু হয়েছে।
ভোরে হাসপাতালের দ্বিতীয় তলায় পোস্ট অপারেটিভ ওয়ার্ডে এই ঘটনা ঘটে। গ্যাস লাইনে লিকেজ বা অন্য কোনো যান্ত্রিক ত্রুটির কারণে এই ঘটনাটি ঘটে থাকতে পারে বলে ধারণা করে পুলিশ জানিয়েছে, রাতে পোস্ট অপারেটিভে থাকা মায়েরা অস্বস্তি বোধ করছিলেন, তাদের শ্বাসকষ্টের মতো হচ্ছিল। ভোরে একে একে 6 শিশুরই মৃত্যু হয়। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, পোস্ট ডেলিভারি ওয়ার্ডে থাকা 6 নবজাতক অসুস্থ হয়ে পড়লে তাদের এনআইসিইউতে নেওয়া হয়েছিল। সেখানে চিকিৎসাধীন অবস্থায় একে একে তাদের মৃত্যু হয়। ঘটনা তদন্তে 3 সদস্যের কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক। এসি চালুই ছিল, মানে হেরা বলতেছে এসি একটা গ্যাস কোন ওই গ্যাসে থেকে তো হইছে। আমার বাচ্চা নাতিনের বয়স আজকে 3 দিন। সাডেন মৃত্যুর ঘটনাটা 6টার থেকে শুরু হয়ে 9টার মধ্যে 6 জন বাচ্চা মারা গেছে। চট্টগ্রামের জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদ ময়দানে ঈদের জামাত আয়োজনের সব প্রস্তুতি সম্পন্ন করেছে সিটি কর্পোরেশন। সম্ভাব্য বৃষ্টির বিষয়টি মাথায় রেখে পুরো ঈদগাহ মাঠ ত্রিপল দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। মুসল্লিদের স্বাচ্ছন্দ্যের জন্য ফ্যান ও পর্যাপ্ত পানির ব্যবস্থা রাখা হয়েছে। জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদ ময়দানে সকাল 7টায় প্রথম এবং সকাল 8টায় দ্বিতীয় ঈদের জামাত অনুষ্ঠিত হবে। এছাড়া চট্টগ্রাম সিটি কর্পোরেশনের তত্ত্বাবধানে নগরীর আরও 8টি স্থানে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। ঈদের জামাত ঘিরে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। আন্তর্জাতিক প্রসঙ্গ। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত সহ বিশ্বের নানান প্রান্তে আজ উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। কাতার, কুয়েত, ওমান, বাহরাইন, তুরস্ক, ফিলিস্তিন এবং ওয়েস্ট এশিয়ার আরও কয়েকটি দেশে আজ ঈদ উদযাপিত হচ্ছে। বিশ্বের বিভিন্ন প্রান্তে বসবাসরত মুসলমানরাও স্থানীয় সময় অনুযায়ী ঈদের আনন্দে মেতে ওঠেন। এবারে গ্লো অ্যান্ড লাভলি সাফ উইমেন্স চ্যাম্পিয়নশিপ 2026। 6 দলের সাফ নারী চ্যাম্পিয়নশিপের টুর্নামেন্টে হ্যাট্রিক শিরোপার লক্ষ্য নিয়েই মাঠে নামবেন মারিয়া মান্দা, ঋতুপর্ণা চাকমারা। চোটমুক্ত স্কোয়াড নিয়ে ফুরফুরে আছে বাংলাদেশ দল। গোয়ার ডন বস্কো ট্রেনিং গ্রাউন্ডে নিজেদের শেষ মুহূর্তের প্রস্তুতি নিয়েছে মারিয়া মান্দার দল। 28শে মে মালদ্বীপের বিপক্ষে ম্যাচ দিয়ে এইবারের মিশন শুরু করবে তারা। গোয়ার জওহরলাল নেহরুর স্টেডিয়ামে মালদ্বীপের বিপক্ষে ম্যাচটি মাঠে গড়াবে বাংলাদেশ সময় রাত 8টায়। বর্তমান চ্যাম্পিয়ন্স হওয়ায় স্বাভাবিকভাবেই ফেভারিট বাংলাদেশ। টানা তৃতীয়বার ট্রফি জেতার এই লড়াইয়ের নেতৃত্ব দেবেন মারিয়া মান্দা। বাংলাদেশের চ্যাম্পিয়ন হওয়ার পথে বড় বাধা 5 বারের চ্যাম্পিয়ন ভারত। 31শে মে গ্রুপ পর্বের শেষ ম্যাচে স্বাগতিক ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। নারী সাফ চ্যাম্পিয়নশিপ কভার করতে ভারতের গোয়ায় আছেন আমাদের সহকর্মী মোহাম্মদ হাসিফ, যুক্ত হচ্ছেন তিনি। হাসিফ, কাল বাংলাদেশের ম্যাচ, দলের প্রস্তুতি কেমন হয়েছে? এছাড়া প্রতিপক্ষ যে দল মালদ্বীপ, সেটির প্রস্তুতি কেমন আমাদের জানাবেন। সুমনা, কালকে বাংলাদেশের ম্যাচ, ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বাংলাদেশ, দুবারের চ্যাম্পিয়ন, তারা মাঠে নামবে আগামীকাল। টুর্নামেন্ট শুরু হচ্ছে 25 তারিখ, 2 দিন বিরতি ছিল। কালকে বাংলাদেশ মাঠে নামবে, তাদের প্রথম ম্যাচ প্রতিপক্ষ মালদ্বীপ, যারা কিনা প্রথম ম্যাচে ভারতের কাছে হেরেছে। তাদের দ্বিতীয় ম্যাচ বাংলাদেশের প্রথম ম্যাচ। নিঃসন্দেহে বাংলাদেশের জন্য অনেক বড় একটি বিষয় যে দুবারের চ্যাম্পিয়ন তারা যদি প্রথম ম্যাচটাই জয় দিয়ে শুরু করে, তারা অবশ্যই তারা এগিয়ে থাকবে এবং সেই প্রত্যাশা তাদের। পাশাপাশি হচ্ছে দলের যে কম্বিনেশন, যেমনটা আসলে আমরা দেখেছিলাম যে এশিয়ান কাপেও যে দলে যে অনেক সিনিয়র প্লেয়ার আছেন, সেই দলটাই মূলত এইভাবে খেলছে। পাশাপাশি হচ্ছে আনিকা রানিয়া সিদ্দিকী, যিনি কিনা এবার প্রথমবারের মতো সাফ খেলবেন, তার অভিষেক হবে, তিনি আছেন। তো সব মিলে আসলে দলের প্রস্তুতি এবং দলের মধ্যে যে আন্ডারস্ট্যান্ডিং, সেটা অবশ্যই খুবই ভালো। এবং একটা বিষয় হচ্ছে যে আমার ঠিক পেছনে হচ্ছে অনুশীলন হচ্ছে, একটা বিষয় জানি রাখি যে সাধারণত যেটা হয় যে যেদিন ম্যাচ হয়, ম্যাচের আগের দিন মূল মাঠে অনুশীলন হয়।
সেই মূল মাঠটা হচ্ছে জওহরলাল নেহরু ফরদাদ স্টেডিয়াম, কিন্তু এবার সেই মাঠে আসলে অনুশীলন হচ্ছে না, হচ্ছে ডন বস্কো ফরদাদ স্টেডিয়াম, অর্থাৎ মূল স্টেডিয়ামের ঠিক পাশে যে প্র্যাকটিস গ্রাউন্ড সেখানে হচ্ছে এই অনুশীলনটি। আমার ঠিক পেছনে বাংলাদেশ টিম প্র্যাকটিস করছে। কোচ পিটার বাটলার তার টিমকে নিয়ে আসলে তার কৌশল শেষবার মতো ঝালিয়ে নিচ্ছে। তো দলের যে কম্বিনেশন এবং যেমনটা আসলে আমরা এক্সপেক্ট করি বা প্রত্যাশা রাখি যে খুব একটা শক্ত মনোবল বা দৃঢ় মনোবল থাকবে, তেমনটাই আসলে প্লেয়ারদের মধ্যে এখন পর্যন্ত আছে। সুমনা। হাসিব, ধন্যবাদ আপনাকে। দীপ্ত সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। রাজধানী সহ সারা দেশে কোরবানির পশুর হাটে শেষ মুহূর্তের জমজমাট কেনাকাটা। ট্রেন বাসে ঘরমুখো মানুষের উপচে পড়া ভিড়, সূচি বিপর্যয়ের কারণে যাত্রী ভোগান্তি। ঢাকা রাত-দিন হাসপাতালে 6 নবজাতকের মৃত্যু, 3 সদস্যের তদন্ত কমিটি গঠন। এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ সন্ধ্যা 6টা 40 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া আরও তথ্য পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মের সাথে। ধন্যবাদ সবাইকে।